স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরুণী। এক যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করেছিল তার কিছু অংশ বাতিল করেছে হাইকোর্ট। এর ফলে ১৩ বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরছে সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধানও। তবে জাতির জনক ও ৭ই মার্চ সহ কয়েকটি ধারা সংসদের জন্য রেখে দিয়েছে আদালত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০০৮ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে ২০১১ সালের ১০ই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ৩টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন শেখ হাসিনা। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১৮ই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সহ ৫ বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ ১৫ দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো যুক্তিতর্ক তুলে ধরেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ রায় ঘোষণা শুরু করে। টানা ২ ঘণ্টা রায়ের বিস্তারিত তুলে ধরা হয়। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান বাতিল করা হয়, ফিরিয়ে আনা হয় গণভোট। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো। এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। রায়কে ঐতিহাসিক বলে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারী বদিউল আলম মজুমদার। চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে, এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত। আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। রায়ের পর্যবেক্ষণে জানানো হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। এখন শুধু আপিল বিভাগের রায়ের রিভিউ নিষ্পত্তির অপেক্ষা। সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় খুশি বিএনপি ও জামায়াতে ইসলামী। এ বিষয়ে দ্বিমত নেই জাতীয় পার্টিরও। এখন অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আশা দেখছে দলগুলো। বিএনপি বলছে অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে ১ বছরেই নির্বাচন করা সম্ভব। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বাতিল হয়ে গেল দলীয় সরকারের অধীনে সংসদের নির্বাচনের বিধান। হাইকোর্টের এই রায়ে বিএনপি খুশি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি তাদের। বিজ্ঞ হাইকোর্ট যে রায় দিয়েছে এর প্রেক্ষাপটে তাদের পক্ষে সহজ হয়ে গেছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এদেশে অনুষ্ঠান করা। ১ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাই অতি দ্রুত এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশা করি। আর জাতীয় পার্টি জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়া জরুরি ছিল। মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন দলের চেয়ারম্যান। এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, এখানে আরো কিছু ব্যবস্থা আছে। হিউম্যান রাইটস 1/3 কে একেবারে অপরিবর্তনীয় করা হয়েছিল, ওটা ঠিক না। এগুলো বাতিল হয়েছে, আমরা এর সাথে একমত আছি, আমাদের কোনো আপত্তির কারণ নেই। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আখন্দ বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে জনগণের হারানো ভোটাধিকার এবং নির্বাচনের ব্যবস্থা পুনর্বহাল হলো। কেয়ারটেকার সরকার ব্যবস্থা যদি বহাল থাকতো তাহলে নির্বাচনের নামে এত বড় প্রহসন জাতির সামনে তারা করতে পারতো না। আজকে আদালতে পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের হারানো যে ভোটাধিকার এবং নির্বাচন ব্যবস্থা সেটা আবার পুনর্বহাল হলো।
দলগুলোর প্রত্যাশা এই রায়ের পর নির্বিঘ্নে জনগণ ভোট দিতে পারবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পরিস্থিতির সৃষ্টি হবে। মেহের বনি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2026 সালের 30 জুনের মধ্যে আয়োজন হতে পারে ভোট। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সরকারের কাজ নির্বাচনের আয়োজনে সহযোগিতা করা। তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু হয় এজন্য রাজনৈতিক দলগুলোর দাবি রয়েছে। এর আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছিল, মানুষ ভোট দিতে পারেনি। সব সংস্কার কমিশন রিপোর্ট দিলে তারপর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হবে। নির্বাচনের প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে, কবে মনোনয়নপত্র দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা। বিএনপিকে ধ্বংস করতে দলের ভেতরে এজেন্ট ঢোকানো হয়েছে বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে কর্মশালায় যুক্ত হয়ে তিনি এমন দাবি করেন। তারেক রহমান বলেন, বিএনপির সমর্থন এখন অনেক রাজনৈতিক দলের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ভোট ডাকাতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে ভোটের অধিকার রক্ষা করতে হবে। মানুষকে মুক্তভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য দলকে কেউ ব্যবহার করলে তাদের শক্ত হাতে দমন করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। 31 দফা নিয়ে ঘরে ঘরে যাওয়ার পাশাপাশি জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে নির্বাচন কমিশন। এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, প্রয়োজনে ভোটার তালিকা আইন পরিবর্তন করা হবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে সেজন্য আইন বিধিতে পরিবর্তনও আনা হবে। এখানে কমিশনের কোনো এজেন্ডা নেই বলেও জানান সিইসি। রাজনৈতিক দলগুলোই প্রধান অংশীজন। আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা রাজনৈতিক ফয়সালার বিষয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকবো। আমাদের প্রস্তুতি ওয়ার ফুটিং, আমি শব্দটা ইউজ করেছি আমাদের অফিসারদেরকে। আমরা ওয়ার ফুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আমাদের শর্তের মধ্যে নাই যে ছাত্রলীগ করলে ভোটার হতে পারবে না, এমন কিছু নাই। সেই ছাত্রলীগ হোক, যে লীগ হোক, যে পার্টি সমর্থন করুক, উনি যদি কোনো দোষী সাব্যস্ত হন কোর্টের, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। ঢাকা দিল্লি টানাপোড়েনের মধ্যেই এবার সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটা তারের বেড়া দেওয়া শুরু করেছে ভারত। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কায় 0 পয়েন্টে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখুলিগঞ্জ পর্যন্ত 29 কিলোমিটার সীমান্ত জুড়ে 2 দিন ধরে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু করেছে দেশটি। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণ কাজ। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে জানান জলপাইগুড়ি লোকসভার সংসদ সদস্য ডাক্তার জয়ন্ত কুমার রায়। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অসহনীয় অত্যাচার চলছে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 250 কিলোমিটারের মধ্যে আমার এলাকার বর্ডার হচ্ছে 250 কিলোমিটার। 29 কিলোমিটার আমার জায়গা ছিল, আনফেন্স ছিল। তার মধ্যে কিছুটা নদী আছে, বাদ বাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে। 29 কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে, আনফেন্সড হয়ে আছে। আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে। ক্যাটল স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, এগুলো অনেকটা কমে গেছে।
9টি মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানে নামল দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধেও একই সঙ্গে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পর আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। মঙ্গলবার সংস্থাটির নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন শেখ হাসিনা এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে আলাদাভাবে 2টি নথিতে অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেয়। দুদকের নথি থেকে জানা যায়, রাজনৈতিক দল এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ রূপপুর পারমাণবিক প্রকল্পে 59,000 কোটি টাকার অনিয়ম, দুর্নীতি এবং মানি লন্ডারিং হয়েছে উল্লেখ করে অনুসন্ধানের জন্য আবেদন করেন। দুদক জানায়, তার আবেদন যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লৌপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সরকারের আশ্রয়ন প্রকল্প, বেজা ব্যবসা সহ 9টি প্রকল্পে 21,000 কোটি টাকার অনিয়ম, দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানান দুদক মহাপরিচালক। 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন এবং 18 কোটি টাকা জ্ঞাত আয়ের বাইরে সম্পদের তথ্য দিয়ে মামলা করে দুদক। 1251 কোটি 25,778 টাকা লেনদেনের, অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এদিকে 41 কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার এবং ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের স্বার্থ সংশ্লিষ্ট 41টি অ্যাকাউন্টে 113 কোটি টাকা জমা এবং 97 কোটি টাকা সন্দেহজনক উত্তোলনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক। পাশাপাশি নওফেল এবং তার স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের নামে প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে সংস্থাটি এবং এই মামলাটিও রুজু করা হয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে থাকার কথা সরকার জানত না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে তথ্য থাকলে তাকে গ্রেপ্তার করা হতো। গণ অভ্যুত্থানের 3 মাস পর ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল, আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম, আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। দেশে ছিলেন, এটা সরকার জানতো না। যদি জানতো, সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। পরীক্ষা ছাড়া পদোন্নতি পাবেন না কোনো উপ ও যুগ্ম সচিব, এমন সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা জানান জনপ্রশাসনের সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং সদস্য সচিব মোখলেসুর রহমান। তারা বলেন, পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে, 70 নম্বর না পেলে পদোন্নতি হবে না। এ পর্যায়ে খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী সারা মাহবুব। তরুণী, ধন্যবাদ আপনাকে। সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি সারা মাহবুব।
ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টি-20-র আগে বিব্রতকর এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। স্বাগতিকদের সাথে সিরিজ বা ম্যাচ হারলে আন্তর্জাতিক টি-20-তে সবথেকে বেশি ম্যাচ হারা দল হিসেবে বছর শেষ করবে তারা। সেই সাথে 2024-এর সবথেকে বেশি টি-20 ম্যাচ হেরে যাওয়া দলের রেকর্ডও হাতছানি দিচ্ছে টাইগারদের। গত জুনে ইতিহাসের প্রথম দল হিসাবে টি-20-তে হারের সেঞ্চুরি করেছিল বাংলাদেশ। সেই কীর্তি গড়ার কদিন বাদেই বাংলাদেশের সঙ্গী বনে যায় শ্রীলঙ্কা। শর্টার ফরম্যাটে হারের সেঞ্চুরি হয়ে যায় তাদেরও। এরপরই হারের বিব্রতকর রেকর্ডের প্রতিযোগিতায় চলে আসে ওয়েস্ট ইন্ডিজ। এবার কোন দল সবথেকে বেশি টি-20 ম্যাচ হেরে বছর শেষ করবে সেটার লড়াই হচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মাঝে। দুই দলের 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে সর্বোচ্চ ম্যাচ হারার রেকর্ডে বাংলাদেশের সাথে নাম লিখিয়েছে ক্যারিবীয়রা। দুই দলেরই হারের সংখ্যা এখন 107। 95টা পরাজয় নিয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ। এরপর পুরো বছরে 10 জয়ের পাশাপাশি 12টা ম্যাচ হেরেছে মিরাজরা। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের বাকি 2 ম্যাচে হারলে 2024 সালের শেষে এসে টি-20 ফরম্যাটে সবথেকে বেশি ম্যাচ হারা দল হবে তারাই। একদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বহু বছর পর টি-20 সিরিজ জয়ের হাতছানি, আরেকদিকে লজ্জার এক রেকর্ডের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। সব দিক থেকে সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-20টা গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সার মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন অবৈধ, এটা হাস্যকর। সম্প্রতি ইসিবি থেকে সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা নিয়ে এমন মন্তব্য করেছেন পেসার রুবেল হোসেন। সেই সাথে জানিয়েছেন দেশের ক্রিকেটে সাকিবের আরও অনেক কিছু দেওয়ার ছিল। একজন সাকিব আল হাসান, দীর্ঘ 18 বছরের ক্যারিয়ার। এই সময়টাই সাকিব সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে ছিলেন তার বোলিং নিয়ে। ক্যারিয়ারের একেবারে শেষ সময়ে এসে সেই বোলিংটাই হয়ে দাঁড়িয়েছে কাল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে তার বোলিং অ্যাকশনকে অবৈধ বলার পর তাতে সায় দিয়েছে আইসিসিও। তাই তো টি10 লিগে ব্যাটার হিসেবে খেলতে হচ্ছে অলরাউন্ডার সাকিবকে। সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ বলাটাকে হাস্যকর বলছেন পেসার রুবেল হোসেন। না, আমার কাছে এটা হাস্যকর মনে হয়েছে মাঝে মধ্যে। ঠিক আছে, কারণ একটা লোক এত বছর পরে যদি এরকমের হয়তোবা তার ক্যারিয়ারের হয়তোবা 2-1 বছর খেলতে পারে, বাট ফিনিশ অলমোস্ট, তো এত বছর পরে এই ধরনের একটা আসলো, এটা আমার কাছে একটু প্রথমে একটু অবাক হয়েছিলাম। পরে জানি যে আসলে এটা কেমনে সম্ভব। হয়তো যখন একটা মানুষের বিপদ আসে তখন চারদিক থেকেই আসে। তো এর জ্বলন্ত উদাহরণ সাকিব আল হাসান। রাজনৈতিক মারপ্যাচে তৈরি হওয়া পরিস্থিতিতে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। বাংলাদেশের জার্সিতে তার মাঠে আর নামা হচ্ছে না অনেকটাই নিশ্চিত। কিন্তু এই সাকিবের আরও অনেক কিছু দেওয়ার ছিল বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশের ক্রিকেটও সাকিব আল হাসান থেকে নিতে পারতেন অনেক কিছু, এমনটাই বলছেন রুবেল হোসেন। ন্যাশনাল টিমে আসলে তো আমরা তো সবাই জানি তার জন্য এখন একটু অনেক টাফ, চ্যালেঞ্জিং হয়ে গেছে সমস্ত কিছুই। তো স্বাভাবিক, দেশের মানুষ তো উনি বাংলাদেশের অনেক বছর ধরে সার্ভিস দিয়েছে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো ওনার কাছে বাংলাদেশের মানুষ অনেক কিছু চাওয়ার আছে, ঠিক আছে। প্লাস হচ্ছে আমরা চাই যে উনি আরও 2-1 বছর খেলতো ন্যাশনাল টিমে, তারপরে উনি সম্মানের সহিত রিটায়ারটা করতে পারত। বিপিএলের জন্য মিরপুরে ঘাম ঝরাতে আসা রুবেল ডিবিসি টেলিভিশনকে জানান এসব কথা। মামরুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।